প্রশ্ন করব, সেটা হলো যে আপনি জিয়াউর রহমানের রাজনীতিতে আকৃষ্ট হলেন কেন? এই ব্যাপারে একটু লম্বা ইতিহাস, আমি ছোট করে দেবো। ছোট করে বলতে। প্রথম কথা হলো, আমি নিশ্চয় ভলান্টারিলি কখনো জিয়ার কাছে যাই নাই, বলি নাই আমি রাজনীতি আসতে চাই, কখনো বলি নাই। আমার সঙ্গে যখন কথা হলো, সেটা আমি একটা, তখন বাংলা চিকিৎসকের খুব অভাব ছিল, আপনার মনে আছে? তখন 8 কোটি লোক দেশের মধ্যে, কিন্তু মেডিকেল কলেজ হাতে গোনা কয়েকটা, এখানে যথেষ্ট চিকিৎসক তৈরি হয় না। এক, তখন গ্রামে যেসব ডাক্তার হতো সেসব ডাক্তার কেউ গ্রামে চিকিৎসা করতে যেত না, যেতে চাইতো না। গ্রামে একটা তীব্র সংকট ছিল চিকিৎসকের। সেই জন্য আমি একটা ফর্মুলা তৈরি করেছিলাম, আমি একটা প্রজেক্টের মতো তৈরি করেছিলাম, পল্লী চিকিৎসক। এটা আগে ছিল না বাংলাদেশে। তো আমি এটা নিয়ে গেলাম যাতে নাকি মাত্র 5 বছরের মধ্যে প্রত্যেকটি গ্রামে আমরা একজন করে পল্লী চিকিৎসক ট্রেন ফর 1 ইয়ার এন এ নিয়ার বাই হসপিটাল, এরকম একটা স্কিম বানিয়ে দিয়েছিলাম। তারা কি কি পড়বে, কতক্ষণ পরে, কিভাবে শিখবে, সব আবার 1 বছর পরে কেন রিট্রেনিং হবে, এইসব মিলে একটা প্রজেক্ট দিলাম। তো অনেক প্রজেক্ট পাঠিয়েছিলাম নিজেতে ভলান্টারিলি, সেখানে মন্ত্রী হওয়ার জন্য না, এমনিতেই। কারণ তখন মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমার প্রফেসর, নিজের প্রফেসর ডক্টর ইব্রাহিম। আমি তার প্রিয় ছাত্র ছিলাম এবং আমিও তাকে দারুণ স্নেহ করতাম। তাকে সরিয়ে দিয়ে আমি এখন যাবো, এর মাথায় কখনো আসে নাই। যাই হোক, কিন্তু মুশকিল হয়ে পড়ার পরে সামহাউ হি ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমাকে ডেকে বলেন, এটা একটা দারুণ সংস্কারমূলক কাজ, আমার গ্রামে এখন লোক চিকিৎসা পাই না, আমার এটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল অ্যাডভাইস ইফ ইউ ওয়ান্ট। কয় না, আপনার আপনার এটা চিন্তাধারার ফসল, সে ওন ব্রেন চাইল্ড, আপনাকে এটা বাস্তবায়িত করতে হবে। না বলেন আমার প্রফেসর তো আছেন। যাই হোক, শেষে অনেক তর্ক তর্ক হলো। তা বলেন, আপনি এই কাজটা করে দিয়ে চলে যান, আর লাগবে না। আই থট দিস ইজ এ গুড চান্স, আমার একটা ব্রেন চাইল্ড যদি হয়ে যায়। এবং সেই ইমিডিয়েটলি উই স্টার্টেড, উনিও কাজ শুরু করেন, আমিও কাজ শুরু করলাম। এবং তার ফলে মাত্র 3 মাসের মধ্যে এটা ছড়িয়ে গেল সব জায়গায়। এবং ফার্স্ট ব্যাচ, এটা সময় 3 মাস পরে যেতে দিলেন না, প্রোডাক্ট তৈরি হয়নি এখনো। আর 9 মাস পরে ফার্স্ট প্রোডাক্ট তৈরি হলো। তখন এবার আমি যাই, বলবেন না মাফ করেন, কিন্তু আর ইলেকশন এসে গেল। তারপরে উনি বলেন, আপনার তৈরি করতে, এটাকে ভালো মতো করতে হলে আপনি মন্ত্রী থাকতে হবে, নাহলে তো হবে না। তখনই আমাকে অ্যাডভাইস করে নিয়েছিলেন প্রথমে। তারপর আমি মন্ত্রী হওয়া আমাকে অনেক পিড়াপিড়ি করলো, সত্যি কথা বলতে কি। আমি মাপ টাপ চাইলাম, কিন্তু মাপ হলো না। তখন আমি দেখলাম এই লোকটা এত দেশকে ভালোবাসে, সত্যি কথা যেটা। বাই দ্যাট টাইম আই কুড অ্যাসেস হি ওয়াজ রিয়েল পেট্রিয়টিক, অ্যান্ড দিস ম্যান উইল বিকাম এ হিস্টোরিক ফিগার। এই মানুষটা ঐতিহাসিক একটি ফিগার হবে এবং সত্যিকারের পেট্রিয়ট, দেশের জন্য সবকিছু করতে পারবেন। আমার যা মনে হয়েছে, ইমপ্রেশন হয়েছিল। তার সঙ্গে মিলেমিশে কথাবার্তা বলে আলোচনা করে, তার ফলে হলো কি, আমি এই প্রজেক্টটা দিয়ে যখন মন দিতে যাও, তখন হেলথ মিনিস্টার বানিয়ে দিলেন। হেলথ মিনিস্টার যখন বানিয়ে দিলেন, কতগুলো প্রজেক্ট আমি অল্প সময় করে ফেললাম। যেমন আজকের যে হার্ট হসপিটাল, ওইটা আমি শুরু করেছিলাম। এটা সারা সমস্ত দেশে আপনার এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম বাচ্চাদের, সব রকম টিকা, ওটা আমার শুরু করা। তা এরকম অনেকগুলো কাজ করে ফেলা সে সময়ের মধ্যে। তখন হি ওয়াজ মোর ইমপ্রেস। আনফর্চুনেটলি করতে গেলে তো লোকে বুঝে ফেলায়, বুঝলেন নাই, যে আমরা আপনি তো পরে রাজনৈতিক দলেরও তো মহাসচিব হলেন। ওইখানে মস্ত বড় গল্প আছে। উনি কি রাজনৈতিক দলটা করেছিলেন যে এই যে আওয়ামী লীগের বিকল্প পলিটিক্স হিসেবে করেছিলেন, না অন্য কি ক্ষমতা শুধু ধরে রাখার জন্য করেছিলেন? কেন করেছিলেন? একটু না, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইন পলিটিক্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মধ্যে প্রথম সেই ব্যক্তি যিনি জানতেন পলিটিক্স করতে হলে রাজনৈতিক দলের একটি দর্শন থাকতে হবে। দর্শন ইজ দ্য লাইফ অফ এ পলিটিক্যাল পার্টি। কমিউনিস্টদের দর্শন আছে বোধহয়, আমি জানি না ইসলামিক পার্টিগুলোর দর্শন থাকতে পারে, অবশ্যই আছে, কিন্তু অন্য কারণ নাই, সত্যি কথা। এবং তারাই কিন্তু দেশ শাসন করে যাচ্ছে যুগে যুগে, কিন্তু উনি এটা বুঝতে পারলেন এবং সেই সত্যি বাংলাদেশি জাতীয়তার প্রাধান্য দিয়ে তারা এটা দর্শন হিসাবে ছেড়ে দিলেন জনগণের মাধ্যমে। যেমন আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমাদের জীবন ধর্ম একটা আছে যেটা ইটস এ কাইন্ড অফ ফিলসফি, যে কারণে আমরা কোনো মুসলমান ছুটতে পারি না। আসলে সত্য কথাই তাই। যখন বাংলাদেশি জাতীয়তার দর্শন দিয়ে বাংলাদেশের ইয়াং পিপল আকৃষ্ট হয়ে গেল, তখন দলটা প্রতিষ্ঠা হয়ে গেল। 1 নম্বর দর্শন থাকতে হবে, 2 নম্বর তার একটা প্রোগ্রাম থাকতে পারে, যেটা প্রোগ্রাম থাকবে যেটা রিয়ালিস্টিক, যেটা পসিবল, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। একটার পর একটা প্রোগ্রাম দিলেন, বিপ্লবী প্রোগ্রাম। তখন তো ঘাবড়ে গেলাম, বিপ্লব টিপ্লব কি বলে। হ্যাঁ, তখন আমি বললাম যে বিপ্লব শব্দ লোকে ভয় পায়, আপনি শান্তিপূর্ণ শব্দ অ্যাড করে দেন। ওই নেক্সট মিটিংয়েই তিনি বললেন, আমরা শান্তিপূর্ণ বিপ্লব করবো, আমাদের আমাদের কৃষি প্রোডাকশন ডবল করে ফেলবো, আমরা চতুর্দিকে খাল কাটবো। 1 বছরের মধ্যে 1200 খাল কেটেছেন ভলান্টারিলি, লোকজন দূর দলে দলে দলে। এই ছবি বাংলাদেশে কেউ কোনো দেখে নাই এর আগে। তিনি বলেন যে গণশিক্ষার বিপ্লব করতে হবে, দেশের মানুষকে 1/2 কোটির ওপরে, 1/2 কোটির ওপরে লোককে মাত্র 1 বছরের মধ্যে গণশিক্ষায় স্বাক্ষর করে তুললেন। তারপর তিনি বললেন ইয়ে করতে, শিল্প,
শিল্প বিপ্লব একবারের জায়গায় 3 বার করে সকালে দুপুরে রাতে 3 ভাবে কাজ করতে লাগলো। এর ফলে প্রোডাকশন অনেক বেড়ে গেল 3 শিফটে কাজ করার জন্য। আমি শিক্ষক হিসেবে আমারও খানিকটা একটা আগ্রহ কেন হয়েছে এটা বলা আছে আর কি, সময় নেই মানে, কিন্তু তার একটা সাক্ষাৎকার নিতে গিয়ে আমি অনুভব করেছিলাম আর কি, যে তিনি রাজনীতি করছেন বর্তমানকে নিয়ে শুধু না, অতীতের দিকে দৃষ্টি দিয়েও শুধু না, উজ্জ্বল ভবিষ্যতের, দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃষ্টি নিয়েই তিনি অগ্রসর হচ্ছেন। এই ব্যাপারটাই দ্যাট অ্যাট্রাক্টেড মি ভেরি মাচ। সুতরাং আর ব্যক্তিগত পর্যায়ে আরো আমি দেখেছি যে কারো প্রতি মানে হিংসা, দেশ অথবা বিদ্বেষ এই টাইপের কিছু থাকবে, এইটা অন্তত ওই জিয়াউর রহমানের পক্ষে এটা সম্ভব না। জিয়া রহমানের কাছে আমি কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি কথা কখনো শুনি নাই, সত্যি কথা। স্যার খুব সংক্ষেপে আপনি বলবেন তার পররাষ্ট্রনীতি সম্পর্কে একটা চুম্বক কয়েকটা কথা বলবেন স্যার আপনারা। আমি আগে চুম্বক কথা একটা বলে নাই, এগুলো তো বড় সংস্কার, কিন্তু মূল সংস্কার যেগুলো ছিল আমাদের মহিলাদের জন্য সংস্কার, দারুণ ব্যাপার। উনি প্রথম গ্রামে গ্রাম ঘুরে মা বোনদের উৎসব বক্তব্য দিতেন, তাদের কথা, তারা দলে দলে তার কাছে আসতো। উনি বলতেন হাঁস মুরগি পালন করতে হবে, বাচ্চাদের লেখাপড়া শেখাতে, আপনাকে লেখাপড়া শিখতে হবে। তারপর মেয়েদের পুলিশে প্রথম উনি নেন। এই উপমহাদেশ সেটা ছিল না, কখন কেউ ভাবতে পারে নাই। শিশুদের ব্যাপারে উনি শিশু একাডেমি যেটা আছে সেটা তার আগে কেউ করেনি। তারপর আপনার আমাদের অত্যন্ত অবহেলিত মুক্তিযোদ্ধারা ছিল, উনি প্রথম তাদের রিকগনিশন দিলেন, এইভাবে তিনি একটা মন্ত্রণালয় গঠন করলেন। এইসব জিনিস কিন্তু বড় বড় সংস্কার, ভিতর থেকে বড় সংস্কার। সময় অল্প স্যার, আপনি ফরেন পলিসির উপর সামান্য বলে। যখন তিনি ক্ষমতাসীন হলেন 1975-এর 7 নভেম্বরের পর, তখন বাংলাদেশ ছিল একেবারে একাকী নিঃসঙ্গ বাংলাদেশ, অর্থাৎ ওই ইন্দো সোভিয়েত অন্ধ গলির মধ্যে আবর্তিত হচ্ছে আর কি। ওইখান থেকে টেনে তুলে বাংলাদেশকে মানে বিশ্বময় বিস্তৃত হওয়ার সুযোগ করে দিলেন তিনি, মানে যার ফলে তারপর থেকে 70 পর থেকে দেখবেন বাংলাদেশ ওই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হয়েছে, চীন জাপানের দিকে, তেমনি ইউরোপের দিকে, মানে ইউরোপ এগিয়ে এসছে আর কি তার বিনিয়োগের ডালা সাজিয়ে। আমেরিকা, যুক্তরাজ্য তারা কাছাকাছি এসছে, জাপান কাছাকাছি এসছে। সুতরাং এবং সব থেকে বড় ব্যাপারটা হলো মধ্যপ্রাচ্য, মানে 56 বা 57 রাষ্ট্র মিলিয়ে মানে যে ব্যাপারটা মস্ত বড় একটা, হ্যাঁ, মানে এরা কাছাকাছি বাংলাদেশের মানে সাথে এসছে। এবং আল-কুদস অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা বডি, ওই আল-কুদসের মানে 3 জন মেম্বারের মধ্যে ওয়ান অফ দেম মানে ছিলেন জিয়াউর রহমান সাহেব। সুতরাং এদিক থেকে মানে বাংলাদেশের জন্ম পাকিস্তান বা ভারতের মতো এই জন্য বাংলাদেশের তার কথা ছিল, বাংলাদেশের গন্তব্য ভিন্ন, বাংলাদেশের লক্ষ্য মানে ভিন্ন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ভিন্ন, এবং এই ভিন্নতায় মানে তিনি ওইভাবে বুঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশ এখানে চুপচাপ বসে থাকবে না, পৃথিবীময় ছড়িয়ে পড়বে। স্যার আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো, আপনারা এখানে আসছেন, আলোচনা করেছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আজকের আলোচনা থেকে আমাদের শ্রোতারা, বিশেষ করে নবপ্রজন্মের যারা, তারা অনেক নতুন নতুন তথ্যই জানতে পেরেছেন। আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ। রহমানের উপর স্যার